সাথে সাথেই মুখ আর স্তন দিয়ে রক্ত বের হতে থাকে নূপুরের। সেদিকে তার নজর নেই, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুদর্শন পুরুষটার দিকে। পুরুষটা নেশা ভরা চোখে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। তখনই কে যেন বলে উঠল, আরে নূপুর, তুই এখানে বসে কি করতেছিস? হকচকিয়ে ওঠে নূপুর। আশেপাশে তাকিয়ে দেখে চারপাশে অন্ধকার নেমেছে। জঙ্গল আর পুরনো বাড়িটা নেই। নেই কোনো সুদর্শন পুরুষ আর রক্তাক্তের চিহ্ন। তার চেনা যান্ত্রিক শহরটা চোখে ভাসছে। সে এতক্ষণ ভাবনার মাঝে হয়তো ডুবেছিল। ফোনটা বের করে তাকিয়ে দেখল 7টা বাজতে চলেছে। অবাক হয়ে গেল, কেননা সে 5 ঘন্টা ভাবনার মধ্যে ছিল। এটা কেমনে সম্ভব? আবার বাসা থেকে ফোনে অনেকবার ফোন করেছিল, ফোনের রিংটনের শব্দ অব্দিও শুনতে পায়নি। অবিশ্বাস্য তাক লাগানো বিষয়। নূপুর এসব ভাবছে, তখনই তার চেনা পরিচিত কণ্ঠে আবারও কেউ বলে উঠল, কি হলো নূপুর, কি এত ভাবছিস? হকচকিয়ে উঠল নূপুর। তাকিয়ে দেখে তার মামাতো ভাই পলাশ দাঁড়িয়ে আছে। তার থেকে পুরো বিষয়টি লুকিয়ে আমতা আমতা করে বলল, কিছু না ভাইয়া, জাস্ট একটু অসুস্থতা বোধ করছিলাম, তাই তো এখানে বসেছিলাম। তাই বলে 1 ঘন্টা ধরে ডাকছি, শোনার নামগন্ধ নেই। তাছাড়া ফুফু ফোন দিয়ে বলল, তোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন ও নাকি রিসিভ করতেছিস না। তোর বন্ধুদের ফোন দিয়ে শুনেছে 2টা ক্লাস করে চলে এসেছিস। আসলে ভাইয়া অতটাও স্মরণ ছিল না। নূপুরের কথায় পলাশ আর কিছু জিজ্ঞেস না করে বলল, আচ্ছা আমার বাইকে ওঠ। নূপুর পলাশের বাইকে উঠল। পলাশ নূপুরের বাসার দিকে রওনা দিল। বাইক চলছে নিজ গতিতে। নূপুর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছে। বাইকের গতির মধ্যেই হঠাৎ ঠান্ডা মিষ্টি বাতাস অনুভব করে নূপুর। মনোমুগ্ধকর সুগন্ধটা বাতাসে ভেসে ভেসে তার নাকে পৌঁছাচ্ছে। নূপুর আগের ঘটনাগুলো ভুলে গিয়ে চোখ বন্ধ করে সুগন্ধটা উপভোগ করতে থাকে। পলাশ নূপুর বেশ পছন্দ করে, তাই টুকটাক কথা বলার জন্য আজগুবি প্রশ্ন করছে, কিন্তু নূপুরের কোনো সারা শব্দ পাচ্ছে না। তাই হঠাৎ করেই রাস্তায় বাইক থামিয়ে পিছনে ফিরে দেখে নূপুর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অল্প করে নূপুরের গায়ে হাত রেখে বলে উঠল, এই নূপুর, বসে বসে ঘুমাচ্ছিস নাকি? নূপুর চোখ খুলল। লাল টকটকে হয়ে আছে চোখজোড়া। ভয়ঙ্কর দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিতে পলাশ চারদিকে ঘুরতে ঘুরতে কিছুটা দূরে গিয়ে ধপ করে মাটিয়ে পড়ে গেল। কিছুক্ষণের জন্য পলাশের কাছে সবকিছু স্তব্ধতায় অগ্রসরিত হলো। নূপুরের থাপ্পড়ের চোরে থাপ্পড়ের শক্তি দেখে অনেকটাই অবাক হয়ে গেল, আবার চোখ দুটো লাল দেখে ভয় পেয়ে গেল। তখনই নূপুরের কণ্ঠে ভেসে আসলো, ভাইয়া আপনি মাটিতে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? কথাটা শুনে পলাশ নূপুরের দিকে তাকায়। চোখ দুটো স্বাভাবিক মানুষের মতোই দেখাচ্ছে। মুখটা কিছুক্ষণ আগের মতো হিংস্র নয়, এখন যেন খুব মায়াবী লাগছে মুখটা। মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি মাটিতে কেন? তুই জানিস না? নূপুর অবাক হয়ে বলল, না তো, কি এমন হয়েছে যার কারণে মাঝ রাস্তায় অন্ধকারে আপনি মাটিতে শুয়েছেন? নূপুরের কথায় পলাশ বুঝে গেল নূপুরের কিছু একটা হয়েছে। তখনই মনে পড়ে গেল এই রাস্তায় জিনের উত্তাপ আছে। লোক মুখে শোনা গেছে রাত বিরাতে নাকি এই রাস্তায় একটা বাচ্চা জিন ও তার মা কান্না করে। কেউ কেউ বলাবলি করেছে জিন দুটিকে কারা জানি মেরে ফেলেছে। স্ত্রী সন্তান হারার শোকে পুরুষ চিন্তা রাস্তা পারাপার মানুষদের বিভ্রান্ত করে। কথাটা মনে হতেই পলাশ তড়িঘড়ি করে বাইকে উঠে গতি বাড়িয়ে নূপুরের বাসায় চলে যায়। নূপুর বাসায় যেতেই তার পিতামাতা তাকে ঘিরে কান্নাকাটি করতে থাকে। একমাত্র মেয়ে তাদের, তার কিছু হলে তাদের দুনিয়াতে বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। নূপুর কিছুটা অসুস্থতা বোধ করতেছে, তাই রুমে গিয়ে শুয়ে পড়ে। পলাশ নূপুরের চুপ করে থাকাটা আর চোখ লালের ব্যাপারটা নূপুরের মা কে বলতে যেও বলল না, কেননা এমনিতেই তারা খুব টেনশনে ছিল। পরে একদিন বলবে এই ভেবে তার ফুফুকে বলল, ফুফু আমি তাহলে আসি। নূপুরের মা বলল, কি বলো বাবা, নূপুরকে খোঁজার জন্য অনেক জার্নি করেছো, কিছু তো খেয়ে যাবে। পলাশ চাপা হাসি নিয়ে বলল, না ফুফু। নূপুরের মা একটু জোরে বলল, অন্তত 1 গ্লাস গরুর দুধ খেয়ে যায়। এই বলে নূপুরের মা 1 গ্লাস গরম গরুর দুধ পলাশের দিকে এগিয়ে দেয়। তখনই নূপুর দৌড়ে এসে দুধের গ্লাসটা ঝটকানি দিয়ে কেড়ে নিয়ে ঢক ঢক করে খেতে থাকে। ঝটকানিতে দুধের কিছু ছিটে ফোটা নূপুরের মা এবং পলাশের হাতে মুখে পড়তেই তারা গরমের ছ্যাঁকায় চিল্লাতে থাকে, কেননা দুধগুলো খুবই গরম ছিল। তাদের যেখানে যেখানে দুধের ছিটে ফোটা পড়েছে সেই স্থানটায় ফোসকা পড়েছে। বিশেষ করে তারা নূপুরের কর্মকাণ্ডে অবাক হয়। যেই মেয়ে দুধের গন্ধ সহ্য করতে পারে না, সে কেমনে দৌড়ে এসে 1 গ্লাস দুধ ঠক ঠক করে খেয়ে ফেলল। তার চেয়েও বেশি অবাক হলো, এত গরম দুধ কেমনে খেল? মুখ তো পুড়ে যাওয়ার কথা। ভালোভাবে নূপুরের দিকে লক্ষ্য করে দেখল তার মুখ সহ জিহ্বায় ফুসকা পড়েছে, তবে কোনো যন্ত্রণা কেন হচ্ছে না। তারা এসব ভাবছে তখনই নূপুর গ্লাসটা ফ্লোরে ফেলে দিয়ে দৌড়ে নিজের রুমে গেল। কাচের গ্লাস ফ্লোরে পড়ার কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নূপুরের এমন বিহেভ মতেও স্বাভাবিক মনে হচ্ছে না পলাশের কাছে। তাই তো নূপুরের মা কে বলল,
ফুফু নুপুরের অবস্থা মোটেও ভালো না। মনে হচ্ছে জিন ভূতে ওর উপর ভর করেছে। আপনি একটু নুপুরের উপর নজর রেখে সাবধানে থাকবেন। কালকে ওঝার কাছে নিয়ে যেতে হবে। আর রাতে খুবই বেশি প্রবলেম হলে আমাকে ফোন করবেন। কান্নাভেজা কণ্ঠে নুপুরের মা মাথা নাড়িয়ে জবাব দিয়ে নুপুরের রুমে গিয়ে দেখল সে বিছানায় গুটিসুটি মেরে কাঁথা মাথায় মুড়িয়ে শুয়ে আছে। পলাশ বলল, ফুফু বাইরে থেকে দরজা আটকেও দিয়েন। আর এখনো কেয়ার ডাকবেন না। এই বলে পলাশ নিজের বাসার দিকে যেতে লাগলো। রাত যখন একটা, চারদিকে থমথমে পরিবেশ। দূর থেকে শুধু শিয়াল আর নিশাচর প্রাণীদের আত্মচিৎকার ভেসে আসছে। মাঝে মাঝে বাতাসের গতির মতো ঝিরঝিরি পোকার আনাগোনা ভাসছে। দূর থেকে একটা প্যাঁচা উড়ে এসে নুপুরের রুমের জানালার ধারে বসে কুক কুক শব্দে বেশ কয়েকবার ডাকলো। হঠাৎই হালকা বাতাস এসে নুপুরের শরীরের উপরে থাকা কাঁথাটা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। সারা রুমের সুগন্ধ ছড়িয়ে গেছে। নুপুর একটু নড়াচড়া করছে, মুখ চাপড়াচ্ছে, হয়তো কারোর সাথে মুখামুখি চুম্বন করছে। নুপুরের মুখ চাপড়ানোর শব্দে শুনে ঘুম ভেঙে গেল তার মা নাচা জয়ন্তীর। সাথে সাথে অল্প করে বিছানা থেকে উঠে নুপুরের রুমের দরজার সামনে গিয়ে আড়াল পেতে ছোট ছিদ্র দিয়ে দেখল একটা বড় লাল চোখওয়ালা পেঁচার ঠোঁটের সাথে নুপুর ঠোঁট মিলিত হচ্ছে। সাধারণত পেঁচার ঠোঁট অন্য পাখিদের মতো হয় না, কিছুটা মানুষের মতো হয়। নুপুরের মা এসব দেখে অবাক হয়ে যায়। তখনই একটা সুগন্ধ তার নাকে আসে। মুহূর্তেই নাসারা জয়ন্তী হিপনোটাইজ হয়ে যায়। চোখ বন্ধ করে থক করে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাসের সুগন্ধির স্বাদ নিতে থাকে। রুমের ভিতর প্যাঁচাটা ধীরে ধীরে সুদর্শন পুরুষে পরিণত হয় এবং নুপুরের সাথে সঙ্গমে লিপ্ত হয়। নুপুর হিপনোটাইজ হয়ে মুহূর্তটা উপভোগ করতে থাকে। এ সময় তার জানতেও ইচ্ছা করে না কার সাথে সহবাস করতেছে। প্রায় ঘন্টা খানিক পর নাসারা জয়ন্তী জ্ঞানে ফিরল। সুগন্ধটা আর নেই। একটা বাজে, বিশ্রী বোটকা গন্ধ নাকে আসছে। এই গন্ধটা সহবাসের পরে পাওয়া যায়, তবে অতটাও বেশি গন্ধ ছড়ায় না যতটা গন্ধ তার নাকে আসছে। গন্ধটা ঠিক যেন নুপুরের রুম থেকে আসছে। ছিদ্র দিয়ে ভিতরে দেখতে লাগলো। বিছানাটা অগোছালো হয়ে আছে। উলঙ্গ হয়ে উবর হয়ে শুয়ে আছে নুপুর। সবসময় নুপুরের রুমে বাল্ব জ্বলে। বাল্বের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে বিষয়বস্তুগুলো। ভালোভাবে লক্ষ্য করে দেখলো নুপুরের গলায় কামড়ের দাগ সহ সারা শরীরে আঙুলের নখের খাজানির দাগ। আবার বিছানার হলুদ চাদরে লাল রক্ত আর সাদা ছিটে ফোটা। সব মিলিয়ে নাসারা জয়ন্তী বুঝে গেছে তার মেয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটতেছে। কেউ হয়তো সহবাস করছে নুপুরের সাথে। তবে একটা বিষয় খটকা লাগছে, এত কিছু হয়ে গেল সে চুম্বন ছাড়া অন্য কিছু কেন দেখতে পেল না। সুগন্ধটা কোথা থেকে এসেছে? যে সুগন্ধর মোহে নিজের থেকে মন উঠে গেছে, ভুলে গেছে কিছুটা মুহূর্তের কথা। তখনই দেখতে পেল নুপুর চোখ দুটো লাল করে শূন্যে ভাসছে। চলবে অদ্ভুত দর্শক, লেখা নয়ন আলী নাইম। দ্বিতীয় পর্ব। অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। এসব জিনের কেরামতি বাস্তবেও হয়। আপনার শোনা কাহিনীগুলো কমেন্টে করুন। ওয়েটিং ফর নেক্সট পার্ট।